এই বেলতলায় গ্রামের লোকেরা আসতে ভয় পায়, সেখানে কিনা এই দুটো চুনোপুটি এসে ওপর বেল গাছে ঢিল ছুড়ছে। তারা দেখাচ্ছি মজা। বৈশাখের গরমে প্রায়শই ওঠে কালবৈশাখের ঝড়। এমন একদিন সন্ধ্যায় কালবৈশাখের ঝোড়ো হাওয়ায় ধূপধাপ করে আম গাছ থেকে আম পড়ছে। এদিকে রান্নাঘরে তখন বাবিন, মিঠি, টিভিটা বন্ধ করে এবার তোরা পড়তে বস। এই হয়েছে, সারাদিন শুধু টিভি আর না হলে মোবাইল। বাইরে ঝড় উঠেছে, কোথায় গিয়ে গাছের আম কুড়াবি তা না। তখনই তাদের বাবা অফিস থেকে বাড়ি ফিরে আসে, আর হঠাৎ করে কারেন্ট চলে যায়। লোডশেডিং হয়ে গেল, আমি এখন কি করে কার্টুন দেখবো? হ্যাঁ, মোবাইলেতেও চার্জ শেষ, এখন আমি গেমও খেলতে পারবো না। ঠিক তখনই রুক্মিণী মোমবাতি জ্বালিয়ে নিয়ে সেখানে আসে। তোরা আজকালকার ছেলেমেয়েরা টিভি আর মোবাইল ছাড়া কিছুই বুঝিস না। আমরা যখন ছোট ছিলাম তখন এই কালবৈশাখীর ঝড় উঠলেই আম কুড়াতে ছুটতাম, আর সন্ধেবেলা কারেন্ট গেলেই কি মজা, ঠাকুরদার থেকে ভূতের গল্প শুনতাম। তোমরাও তো আমাদের গল্প তো নাও না, তুমি সারাদিন অফিসে থাকো আর মা কলের কাজে ব্যস্ত। চলো না বাবা, আজকে তুমি আমাদের একটা গল্প শোনাবে। তারপর শেখর জামা কাপড় ছেড়ে ছেলে মেয়েকে নিয়ে উঠানে গিয়ে বসে। রুক্মিণী আম তেল দিয়ে মুড়ি মেখে আর চা করে নিয়ে সেখানে আসে। তাহলে শোনাও না বাবা, আজকে একটা ভূতের গল্প শোনাও না। তখন ঝোড়ো হাওয়া কিছুটা কমে এসেছে। শেখর উঠানে বসে তাদের গল্প শোনাতে শুরু করে। আমি যখন অনেক ছোট, স্কুলে গরমের ছুটি পড়তেই মায়ের সাথে গিয়েছিলাম মামার বাড়ি। আর আমার মামার বাড়িতে ছিল গোলা ভর্তি ধান, গোয়াল ভর্তি গরু আর পুকুর ভর্তি মাছ। আর বাড়ির উঠানে ছিল একটা মস্ত তেঁতুল গাছ। আর মামার বাড়িতে আমার জুটি ছিল আমার মামাতো ভাই পলাশ। দিদিমা আমাদের দুই ভাইকে বারবার করে বলতেন, শোন বাছারা, তোরা সারাদিন এই বাড়ির মধ্যে খেলাধুলা করবি, বাইরে কোথাও যাবি না, পুকুর পালেও যাবি না। আর খবরদার, গ্রামের শেষ প্রান্তে ওই বেলতলায় মোটেও যাবি না। বাবা শেখর, তোর মা কয়েকদিনের জন্য এখানে তোকে রেখে গেছে। দাদু দিদিমা সব কথা শুনে চলবি বাবা। কিন্তু আমি আর আমার মামাতো ভাই পলাশ ছিলাম খুবই ডানপিটে। ওই বেলতলাটাই আমাদের কেমন যেন টানতো। একদিন দুপুরবেলায়, চল ভাই পলাশ, এই দুপুরবেলায় সবাই ঘুমোচ্ছে, আমরা গিয়ে ওই বেলতলা থেকে কটা বেল কুড়িয়ে আনি, বেলের শরবত করে খাওয়া যাবে। না না, মা ঠাকুমা জানলে তোকে আমাকে দুজনকে খুব বকবে। আরে কিচ্ছু হবে না, আমি তো আছি, তুই চল না। এরপর তারা দুই ভাই মিলে ওই বেলতলার দিকে যায়। এ কি রে, এখানে তো দেখছি একটাও বেল পড়ে নেই। চল, আমরা দুজন মিলে বেল গাছে ঢিল ছুঁড়ি। তারপর তারা দুই ভাই মিলে ঢিল ছুঁড়ে বেল পাড়তে থাকে। আর সেই ঢিল গিয়ে লাগে বেল গাছে বসে থাকা শাকচুন্নির গায়ে। ওরে বাবা রে বাবা, মরে গেলাম রে। এমন করে ঢিল ছুঁড়ে মারলো দেখি তো। শাকচুন্নি তখন নিচের দিকে তাকিয়ে দেখে বলে, ও বাবা, এই যে দেখি দুটো চুনোপুটি। বেটাদের এত সাহস! এই বেলতলায় গ্রামের লোকেরা আসতে ভয় পায়, সেখানে কিনা এই দুটো চুনোপুটি এসে ওপর বেল গাছে ঢিল ছুড়ছে। তারা দেখাচ্ছি মজা। চল ভাই পলাশ, এবার আমরা ফিরে যাই, একটাও তো বেল পড়লো না। ঠিক তখনই শাকচুন্নি গাছ থেকে একটা পাকা বেল আর তার সাথে আরো কি যেন একটা নিচে ফেলে। ওই দেখ, ওই তো একটা বেল পড়লো রে। পলাশ ছুটে গিয়ে বেলটা কুড়োয়। তখনই সে দেখে একটা আংটি পড়ে আছে। পলাশ একটু অবাক হয়, কিন্তু আংটিটা তুলে সে নিজের আঙুলে পরে নেয়। তারপর পলাশ, এবার তাড়াতাড়ি বাড়ি চল, এই বেলের শরবত করে আমরা দুজন খাবো। তারা দুই ভাই বাড়ি ফিরে আসে।
এরপর ধীরে ধীরে সন্ধ্যা হতেই পলাশের আচরণে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। রাতে যখন সবাই খেতে বসে, ভাত দাও, আমার আলো ভাত দাও, আলো মাংস দাও, খুব খিদে পেতে, আমার খুব খিদে পেতে, কতদিন ভালো মন্দ খাইনি, আমার আলো খেতে দাও। তার মা তাকে ভাত দিয়েই যায় আর পলাশ গোগ্রাসে সেগুলো খেতে থাকে। এই দেখে পলাশের মা তার শাশুড়িকে বলে, মা, কি হলো বলুন তো আমার ছেলেটার? ও এমন করে খাচ্ছে কেন? ও তো কোনোদিন এত ভাত খায় না। ও কিছু না বৌমা, ছেলে মানুষ, মাংসটা বোধহয় খুব ভালো লেগেছে, তাই এত ভাত খাচ্ছে। তুমি ওকে আর একটু ভাত দাও। এর পরের দিন সকাল থেকে পলাশ আরও অদ্ভুত রকম আচরণ করতে থাকে। সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়, সকলকে কামড়ে দিতে যায়, আবার কখনো দেওয়ালে জোরে জোরে নিজের মাথা নিজেই ঠুকতে থাকে। আর রাত নামলেই আসে তার ধুম জ্বর। ডাক্তারবাবু, কি বুঝছেন? আমার ছেলেটা ভালো হয়ে যাবে তো? ও এমন করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না, তবে নারী সাধারণ মানুষের থেকে অনেক দ্রুত বেগে চলছে। এ কোনো ভালো লক্ষণ নয়। এদিকে বাবিন মিঠি এক মনে গল্প শুনতে থাকে। শেখর গল্প বলতে বলতে কিছুটা থামে। বাবা, তারপর পলাশ কাকুর কি হলো? তারপরেই তো ঘটে সেই আসল ঘটনা। একদিন রাতে আমি আর পলাশ ঘরে শুয়ে আছি, তখন নিশুতি গভীর রাত। আমি টের পাই পলাশ আমার পাশ থেকে উঠে গেল। আমি ওর পিছু পিছু যাই, আর গিয়ে যা দেখি তাতে আমার হাড় হিম হয়ে যায়। দেখি পলাশ উঠানের তেঁতুল গাছে বসে পা দোলাচ্ছে, আর তার হাত লম্বা করে বাড়িয়ে পুকুর থেকে মাছ ধরে সেই মাছ কাঁচা চিবিয়ে খাচ্ছে। কতদিন পর একটা মানুষের শরীরে ঢুকেছে, এত সহজে তো আমি বেরোবো না। যতদিন ওই আংটি এই ছেলের হাতে থাকবে, ততদিন আমি ওর মধ্যেই ভর করে থাকবো। আর রোজ রোজ পন্ডা, মিঠাই, মাছ, মাংস। এর পরের দিন সকালেই আমি মামা, মামি, দিদিমাকে সব ঘটনাটা খুলে বলি। তখনই তারাও দৌড়ে যায় ওই তেঁতুল গাছের নিচে, আর দেখে সেখানে মাছের কাটা মাথা পড়ে আছে। এখন কি হবে? এখন আমার ছেলেটাকে ওই শাকচুন্নির হাত থেকে কে বাঁচাবে? চিন্তা করো না বৌমা, আমি আজকে এক বড় তান্ত্রিক ডেকে বাড়িতে যজ্ঞ করানোর ব্যবস্থা করছি। এরপর সন্ধেবেলাতেই তান্ত্রিককে ডেকে যজ্ঞ শুরু করা হয়। ওম রিং ক্রিং ছাট, ওম রিং ক্রিং ছাট। তান্ত্রিক যতবার যজ্ঞে আহুতি দেয়, পলাশের পাগলামি ততই বেড়ে যায়। মামা, মামি তাকে শক্ত করে ধরে থাকে। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি, আমি যাব না, আমি কোথাও যাব না। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি, না হলে তোকে আমি। তান্ত্রিক যজ্ঞে আহুতি দিতে থাকে, আর আমি সেই সময় পলাশের হাত থেকে আংটিটা খুলে সেই যজ্ঞের আগুনে ফেলে দিই, আর সাথে সাথেই সেই শাকচুন্নি সেখানে প্রকট হয়। ওরে বাবা রে, জ্বলে গেলাম রে, চলে গেল, আমার সব চলে গেল। তারপর সেই শাকচুন্নি জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। এদিকে বাবিন মিঠি এক মনে গল্প শুনতে থাকে। তারপর মিঠি বলে, তারপর কি হলো বাবা? তারপর আবার কি, সেই বেলগাছ শাকচুন্নি মুক্ত হয়ে গেল। এরপর থেকে যতবার মামার বাড়ি যেতাম, প্রতিবার ওই বেলগাছ থেকে বেল পেড়ে শরবত করে খেতাম। এরপর কারেন্ট চলে আসে। তখন রুক্মিণী বলে, এই অনেক হয়েছে গল্প শোনা, যা কারেন্ট এসে গেছে, গিয়ে পড়তে বস। বাবিন, মিঠি, তোরা জোরে জোরে পড়বি কিন্তু, আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই। তারপর তারা দুই ভাই বোন ঘরে গিয়ে পড়তে বসে। ঠিক তখনই তারা ছাদে কারো যেন চলার আওয়াজ শুনতে পায়। দাদা,
হচ্ছে রে? মনে হচ্ছে কি যেন চলাফেরা করছে। ওদিকে তাদের বাড়ির ছাদে দেখা যায় একটা ভয়ঙ্কর ডাইনি। তারপরেই সেই ডাইনি গাছের ডাল থেকে সোজা নেমে আসে একদম তাদের সামনে। কি ভয়ঙ্কর তার চেহারা! বান্টি গরমের ছুটিতে প্রতি বছরই শান্তিপুর গ্রামে তার কাকার বাড়িতে ঘুরতে আসে। কাকার 2 ছেলে মেয়ে, জিৎ ও মিমি। তাদের সাথে বান্টির খুব ভাব। একদিন বিকেলবেলায় যখন তারা 3 জনে মিলে পুকুর পাড়ে বসে গল্প করছিল, তখন হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়, আর কিছুক্ষণের মধ্যেই কাল বৈশাখের ঝড় ওঠে। এই বান্টি, আম কুড়োতে রামরতন বাবুর বাগানে যাবি নাকি? গেলে মন্দ হয় না, হিমসাগরগুলো বেশ রং ধরেছে, চল যাই। কিন্তু দাদা, রামরতন বাবুর বাগান, রামরতন বাবু তো বেশ কয়েক বছর আগে মারা গেছে। শুনেছি, সবাই বলে ওটা নাকি ভূতের বাগান হয়ে গেছে। রামরতন বাবু ভূত হয়ে ভয় দেখায়। ধুর ভিতুরাম কোথাকার, ওসব ভূত টুত বলে কিছু হয় না, বুঝলি? ওসব মনের ভুল। দাদা, মল্লিক বাবুর বাগানে তো ভালোই আম হয়েছে, ওখানে চল না। না রে, স্কুল থেকে ফেরার পথে দেখে এসেছি রামরতন বাবুর বাগানে প্রচুর আম হয়েছে, আর ওখানে ভূতের ভয়ে কেউ আম কুড়োতেও যায় না, তাই আমরা অনেক আম পাবো। এই বলে 3 ভাই বোন মিলে চলে গেল রামবাবুর বাগানে আম কুড়োতে। তখন প্রায় সন্ধে হব। কালো মেঘে চারিদিক খুটখুটে অন্ধকার, ঝড়ের শনশন শব্দে বাতাস এলোমেলো। এখনই যেন পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। চারিদিকে শুধু গাছ পড়ে যাওয়ার মর্মর শব্দ। ওই দেখ বান্টি, রামরতন বাবুর বাগানে ওই মস্ত চাটুর্যে আম গাছটার তলায় কত আম পড়ে আছে রে। চল চল, ওখানে যাই। এ তো দেখছি আমের পাহাড় হয়ে গেছে রে, এত আম! 3 ভাই বোন মিলে খুব আনন্দ করে আম কুড়োতে থাকলো। কিন্তু হঠাৎ বান্টি, জিৎ আর মিমির মনে হলো তাদের সঙ্গে আরো কেউ একজন যেন আম কুড়োচ্ছে, অথচ পিছন দিকে তাকালে কাউকেই দেখা যাচ্ছে না। আমরা কতক্ষণ ধরে আম কুড়োচ্ছি, কিন্তু আমাদের ব্যাগ ভর্তি হচ্ছে না কেন বলতো? হ্যাঁ রে, মনে হচ্ছে আমাদের আম কেউ নিয়ে নিচ্ছে। যতই কুড়োচ্ছি ব্যাগ কিছুতেই ভর্তি হচ্ছে না। কে এমন করছে বলতো? আর মনে হচ্ছে আমাদের পিছন পিছন যেন আরো কেউ আম কুড়োচ্ছে। দাদা, আমার না খুব ভয় ভয় করছে, চল না আমরা এখান থেকে পালিয়ে যাই, আর আম পেয়েছি তাতেই হয়ে যাবে। তারপর জিৎ বান্টি ও মিমিকে নিয়ে আম কুড়োতে কুড়োতে বাগানের আরো ভিতরে চলে যায়। কালবৈশাখের ঝড়কে উপেক্ষা করে 3 ভাই বোন আম কুড়োতে থাকে। কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যায় টুপটাপ করে 2-1 ফোঁটা বৃষ্টি। এই দাদা, এবার তো বৃষ্টিও শুরু হয়ে গেল, চল না দাদা আমরা এখান থেকে চলে যাই। মিমির কথা শেষ হতেই তারা ঝড়ের শোঁ শোঁ শব্দের মধ্যে শুনতে পায় দূরে কি যেন গান গাইছে। আর মাঝে মধ্যে সেই গান থেমে গিয়ে শোনা যায় কান্নার শব্দ। যা আম পেয়েছি, এবার এখান থেকে আমরা চলে যাই, চল। আমারও এবার কিন্তু ভয় ভয় করছে। হ্যাঁ, তাড়াতাড়ি চল এখান থেকে। কিন্তু এই ঘুটঘুটে অন্ধকারে রাস্তায় তো খুঁজে পাচ্ছি না, আর কিছুই তো দেখতে পাচ্ছি না রে। কি রে, আমাদের বাগান থেকে আম কুড়িয়ে নিয়ে এবার পালাবি ভাবছিস? কিন্তু
কিন্তু তা তো হবে না। তারপরেই সেই ডাইনি গাছের ডাল থেকে সোজা নেমে আসে একদম তাদের সামনে। কি ভয়ঙ্কর তার চেহারা! ঠিক তখনই কোথা থেকে যেন আরো দুই একটা ভূত সেখানে চলে আসে। আমাদের ছেড়ে দাও, আমরা আর কোনোদিন তোমাদের বাগানে আম কুড়াতে আসবো না। এই ব্যাগের সব আম তোমরা নিয়ে নাও, কিন্তু আমাদের ছেড়ে দাও। ছেড়ে দেব বললেই হলো? কতদিন পর কচি মানুষের বাচ্চা পেয়েছি। আজ আমরা সবাই মিলে খাবো। আজ আমাদের হুজুরের বিয়ে হচ্ছে পেতনির সঙ্গে। এই বিয়ের অনুষ্ঠানে খাবারের মেনুতে তোরা থাকবি। এই বলে ভূত, পেতনি আর ডাইনি মিলে জিৎ, বান্টি আর মিমিকে নিয়ে সোজা চলে যায় তাদের সেই ভূতেদের ডেরায়। দেখুন হুজুর, দেখুন কাদের নিয়ে এসেছি। আজ বিয়ে বাড়ির অনুষ্ঠান একেবারে জমে যাবে। কিরে হামদা, এ তোরা কাদের নিয়ে এসেছিস রে? কি মজা, কেমন মজা! আজ খাবো গরম গরম মানুষ ভাজা। কচি কচি মানুষগুলো, মাংস যেন নরম তোলা। এদিকে তখন সন্ধে পেরিয়ে রাত হয়ে এসেছে, ঝড়ও থেমে গেছে। অথচ জিৎ, মিমি, বান্টি তখনও বাড়ি ফিরছে না দেখে বান্টির কাকা হরিবাবু বড়ই অস্থির হয়ে পড়ল। এত রাত হয়ে গেল, ছেলে মেয়েগুলো এখনো বাড়ি ফিরলো না তো। না, আর বসে থাকা যাবে না, আমি বরং আশপাশটা খুঁজে একবার দেখি। এরপর হরিবাবু পাড়ার একে ওকে ডেকে জিজ্ঞাসা করতে লাগলেন কেউ বান্টি, জিৎ ও মিমিকে দেখেছে কিনা। তখন পাড়ারই একটি ছেলে তাকে বলে, কাকা, আমার মনে হয় ওরা ওই ভূতের বাগানে গেছে। আমি শুনেছি ওরা বিকেল বেলায় পুকুর পাড়ে বসে রামরতন বাবুর বাগানে অনেক আম হয়েছে এইসব কথা আলোচনা করছিল। এদিকে ভূতেরা তখন জিৎ, মিমি ও বান্টিকে নিয়ে রীতিমতো হই হুল্লোড় শুরু করে দিয়েছে। ও পেতনি, তোমার সাজ হলো গো। আমার যে বিয়ের থেকে খিদে বেশি পাচ্ছে। ওরে বাবা, আজ আমার কি কপাল! আজ আমার বিয়ের মেনুতে মানুষের মাংস হবে, তাও আবার কচি কচি মানুষের মাংস গো। এদিকে বান্টির কাকা তাদের খুঁজতে খুঁজতে সেই বাগানে এসে হাজির। তারপর সে দেখে এক ভয়ঙ্কর পরিবেশ। কোথাও নূপুরের শব্দ, তো কোথাও কান্নার শব্দ। কি গা ছমছমে ভাব! এমন সময় হঠাৎ করে কেউ যেন তার হাতটা চেপে ধরে। তারপরে তাকে নিয়ে চলে যায় সেই ভূতেদের ডেরায়। প্রভু, আরো একটা মানুষ! আজ মহোৎসব হবে। এমন ভুতুড়ে কাণ্ড দেখে হরিবাবু কি করবেন বুঝেই উঠতে পারছেন না। ভয়ে তার হাত পা কাঁপছে, গোটা শরীর ঘামে ভিজে গেছে। ওরে বাবারে, বাঁচার কি তবে আর কোনো উপায় নেই? শেষমেশ ভূতের পেটে যাব নাকি? ভূতের হাত থেকে বাঁচতে কিছু একটা বুদ্ধি খাটাতেই হবে। তখনই তার মাথায় হঠাৎ করে একটা বুদ্ধি খেলে যায়। হরিবাবু পকেট থেকে মোবাইলটা বার করেন। তারপর মোবাইলে অনেকগুলি ভূতের ছবি দেখিয়ে বলেন, এই দেখ, আমার এই যন্ত্রের মধ্যে কত ভূত ধরে রেখেছি। তোরা এক্ষুনি আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু এই যন্ত্রের মধ্যে তোদের সবাইকে বন্দি করে ফেলবো। জানিস আমি কে? আমার শক্তি কতখানি? তোদের মতো চুনোপুটি ভূতেদের আমি ধরে ধরে এই যন্ত্রের মধ্যে বন্দি করি, বুঝলি? ওরে বাবা গো, ভুল করে কাকে ধরে নিয়ে এলাম গো। মনে হচ্ছে আজ আমরা সবাই গেলাম। এরপরই হরিবাবু
বেশ কিছু শুকনো লঙ্কা আর সর্ষে পুড়িয়ে ধোঁয়া দেন আর মুখে বিড়বিড় করে নকল মন্ত্র জপতে থাকেন। বাবা গো পালাই, আমি আর ব্রহ্মদৈত্যকে বিয়ে করব না গো। মানুষ ধরে নিয়ে এসে আমার বিয়েটাই বন্ধ করে দিল ওই বেটা মামদা। বাবা, মনে হচ্ছে আমার বিয়েটা পণ্ড হয়ে গেল, বিয়েটা আর হলো না, সব আয়োজন বৃথা। এরপর ভূতেরা ভয় পেয়ে জিৎ, বান্টি আর মিমিকে ছেড়ে দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে পালিয়ে যায়। তখন হরিবাবু বলেন, কিরে, আর কোনোদিন বেশি আম পাওয়ার লোভে ভূতের বাগানে আবার আসবি নাকি? না কাকা, আর কোনোদিনও এই বাগানে আসবো না। গোটা গাঁয়ের লোক এই বাগানে আম কুড়াতে আসতে ভয় পায়, আর তোরা তিনজন এই বাগানেই আম কুড়াতে এসেছিলিস। আমি ঠিক সময়ে না এসে পড়লে কি বিপদটা নাই হতো বলতো? এরপর হরিবাবু জিৎ, বান্টি ও মিমিকে সঙ্গে নিয়ে সেই ভূতের আম বাগান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দেন। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো রহিমা, অনিত্য, রিয়ান, সুস্মিতা, অনুষ্কা, ঋতিকা, দেবস্মিতা, জয়, শিল্পী, ঋষিতা, সুলেখা, প্রশান্ত, আজরিন, দীপু, ফারিয়া। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে। তাই ফেয়ারি টোনস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন। তাতেও আপনার নাম থাকতে পারে, না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।